নির্মম আমি ঢাকাতে থাকি, আসছি বাড়িতে আসার পরে এই বাড়ির পোলাবেন্ডে ওই পাড়ার পোলাবেন্ডে ফোন দেওয়া বলে মাইত্রি করবো মসজিদে। পরে আমি ওদেরকে বললাম আজকে মারামারি করিস না, আমাদের দিন আমরা সমস্যার সমাধান করে দেবো, মেম্বার সহ ওদেরকে বলা হয়েছে। পরে এরা মসজিদে জানা বলছে আর মসজিদে নামাজ পড়ে, আমার ঘরের লোকে মসজিদ নামাজ পড়ে, নামাজ আমায় আমি আর সুন্নত পড়ি না। ওরা দেখছি 7-8 জন বাইরে গেছে আপনার 2 রাকাত পড়ে জুমার নামাজ পড়ে বাইরে এসে দেখে আমি সাথে সাথে বাইরে গেলাম। মানে এখনো মসজিদে আপনারা? আমরা মসজিদে। তখন ওরা দেখছি যে ওই পাড়ার পোলামেন্টি বলছে আজকে নাম কি? এটা হলো রাশেদ, জাহাঙ্গীর, রাব্বি, আকবর হোসেন কাজী, তারপর আপনার আনিসুর রহমান কাজী। এখন ওরা সবাই মিলে বলতেছে না আজকে মায়ের হবি। তখন আমি গেলাম ম্যাডাম মসজিদ আল্লাহর পাক জায়গায় দরকার নেই, ওদেরকে বললাম মারামারির প্রয়োজন নেই। আমি নামাজটা পড়িয়ে জুমা দুই রাত পড়িয়ে বাইরে গেছি। বাইরে আমি সামনে আসছি, এর ভিতরে কাজে বের পড়া হয়নি। আমাকে কালু কাকা ছোট ছেলেটারে টান দিয়ে ধরে মায়ের স্টার বাউন্ডারি বাইরে রাস্তা। সেলিম না, সেলিমের ছোট ভাই। সেলিম তো মসজিদে যায় না, সেলিম মসজিদে যায় না, আজকে কাজ থেকে দেরি আসছে নামাজ চলা অবস্থায়। পরে দেখলাম যে মারামারি স্টার্ট হয়ে গেছে, ওদেরকে মারতে মারতে অলরেডি মসজিদ থেকে বাড়ির দিকে চলে যেতেছে। এখন আমরা কয়েকজনে ঠেক দিতে মনে করেন আমি একটা বাড়ি গেছি, এটাই খাইছি। তোরে এর পাকে আকবর কাজী কি করলো ধাম করে সেলিমি গেছে যায় ভাই করে বাঁচাইতে যায় ঠেক দিতে, সেলিম একটা সেন্টু কিনছে দিয়ে গেছে দাম করে আকবর কাজী দিল একটা বাড়ি। আমি তখন চোখে দেখি না বাড়ির সাথে, আকবর কাজী বাড়ির সাথে এই জায়গাটি পুরো ফাইটে গেছে। ফাইটার নিচে বসছে, আমি দেখছি যে না এখন এরে অন্য ধরছে। আমি করে আমরা 5-7 জন মিলে ধাক্কা নিতেছি এদিকে, আর এদিক দিয়ে এরা দৌড়ে আবার একটা বাড়িতে আবার যায়, দৌড়ে আবার একটা যখন ইট পাথর মারা ধরছে তখন মনে করেন আমরা বেশি লোকে ওদেরকে ওদিকে খেতে দিচ্ছি। কিন্তু সেলিম আসলে স্পটের জায়গাতে হয়ে গেছে সম্ভবত, মানে সম্ভবত এখানেই মারা গেছে। শুনলেন আমি আচ্ছা ঘটনাটা কি এরকম নাকি, মানে বিষয়টা হচ্ছে কি দান রোপণ নিয়ে? বিষয়টা তো বৃহস্পতিবারে দান রোপণ, বুধবারে আমরা যেটা শুনছি বুধবারে দান রোপণ করার কথা ছিল একটা পক্ষের। তো ওই পক্ষকে না দান রোপণ করার ভিতরে যে দান রোপণ করে সে অন্য একজন জমির লাইলে আছে, ওর সাথে একটু মস্কারা কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে একটু হাতাহাতি হওয়ার পরে ওই যার লোকে হাতাহাতি হয়েছে ওর বড় ভাই এসে আবার জাহাঙ্গীরের মারছে। জাহাঙ্গীরের মারার পরে এই মারার উদ্দেশ্য আবার খালপাড়ে গেঞ্জাম, খালপাড়ে বুধবারের গেঞ্জামটা আবার বৃহস্পতিবার। জাহাঙ্গীর কার ভাই? বৃহস্পতিবার পক্ষের লোকে যারা মারছে এর লোকে না, যে মারা গেছে, যারা মারছে আজকে যে মারা গেছে, যে মারা গেছে এরে যারা মারছে এদের সাথে কোনো গেঞ্জাম না। এরা ওই বাড়ির লোক আর ওরা হইলো অন্য বাড়ির লোক। সেলিমের সাথে হলো কেন? সেলিম তো ওই ভাইদেরকে ছুড়াইতে যায় আকবর মনে করেন ঠাস করে দিছে মায়ের সেলিমের। ও সেলিমের সাথে কোনো ভেজাল না, সেলিমের সাথে কোনো ভেজাল নেই। ভেজাল কার সাথে? সে ভেজাল হলো সেলিমের ভাই ছোটটার সাথে। কি নাম? জমিন রোয়ালিয়া জাহাঙ্গীর। সেলিমের ছোট ভাই জাহাঙ্গীর সাথে যে ভেজালটা হইছে, আমরা এই ভেজালটা গ্রামীরা সব সেলিমকে মারছে কে? সেলিমকে মারছে আকবর কাজী। আর আকবর কাজীর 2 বাড়ি তো সে পড়ে গেছে। ও 2 বাড়ি, প্রথম বাড়িটা পড়ছে পর আরেকটা বাড়ি মারছে এই জায়গা বেড়ায়, এটা দুটোটা চোখ ফাটিয়েছে। মানে ঘটনাটা কি তুচ্ছ?
একেবারে তুচ্ছ, মানে হাসি মস্করার মধ্যে। একেবারে মানে সেলিমের এখানে প্রশ্ন আছে না, সেলিম কি জন্য মার খেলে এটা আমরা বুঝতে পারি না। আকবরের হাতে একটাই ছিল। আচ্ছা ইমন ভাই, সেলিম মূলত করে কি? সেলিম রিক্সা চালায়, কাম করে, অটো রিক্সা চালায়। আর ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, আর ছেলে মেয়ে কয়জন? এর সম্ভবত 3 জন, এক ছেলে 2 মেয়ে। 3 মেয়ে, হ্যাঁ, এক ছেলে 3 আর এই অটো চালনা ছাড়া বা মানে অন্য কোনো উপার্জনের কোনো ইয়ে আছে কিনা? তুমি একটু এই ঘরটা আমরা, আচ্ছা প্রথমে এই ঘরটা শুনেন, প্রথমে এই ঘরটা আমরা করে দিছি পরে আবার সরকারিভাবে কিছু অনুদান দিয়ে ঘরটা করা হয়েছে। প্রথম আপনারা এই ঘরটা করে দিয়েছিলেন? প্রথম আমরা করে দিছি আরো বিগত 10 বছর 15 বছর আগে। আচ্ছা পরে আবার এই একটু আমরা আপনার কাছে আসতেছি, একটু অপেক্ষা করেন, আমরা শুনবো। তুমি তোমার বাবার কত নাম্বার মেয়ে? তুমি আমি আমার বাবার 2 নাম্বার মেয়ে। 2। তোমার বড় বোন কে? ছোট বোন। আমার গুনে বড় আপুরে লাগো বিয়ে দিতে আমগরে। তোমার ভাই কই? তোমার ছোট ভাই? আমার ভাইয়া গো, আমার ভাইয়া বাবু দুজনে বাবা লাগে গো, আমরা পাশি গো চাই গো তাগো। আচ্ছা তোমরা কি শুনছিলা? কি শুনছিলা মানে তোমার বাবারে নিয়ে কি হয়েছিল? কিছু শুনছো তোমরা? আমার চাচুরে তারা কইছে আলি রক্ত গো, তখন চাচু দুষ্টামি কইরা কইছে তুই না আমারে দিয়া কইছ তালি রুবি গো, তুই কিনলে আমি তো তোর আশায় কাম গো লই না গো, তোর আলি রুখমু গো। তারপরে সে ভিতরে একটু একটু শুনে। হ্যাঁ হ্যাঁ আমার বাবা চাচুরে মারছে। তুমি কি করো? তুমি কি করো? আমি মাদ্রাসায় পড়াশোনা করি ক্লাস 8-এ। ক্লাস 8-এ। আমার পড়াশোনার খরচটা কে চালায়? আমার বাপে চালাতো, কেউ খবর চালানোর মানুষ নাই। আমরা তাকে পাশে চাই, আমার বাপের যারা মারছে আচ্ছা তাকে পাশে আচ্ছা চাই। শুনো তো, তোমাদের ভাই বোন তোমরা কয়জন? আমরা 4 জন ভাই বোন। 4 জন ভাই বোন। 1 ভাই 3 বোন গো। ভাইয়ের বয়স কত? ভাইয়ের বিয়ে। বিয়ে করছে। আর বোন বড়টা? বড় বোনের 18 বছর গো। আমি একটা কথা বলি, সেলিম সেখানে ছিল না, লাইটটা এদিকে নামাজও দাও। আসেনি আজকে। আমি নামাজ পড়ছি, আমি এই রাখো, আমি জামাত যখন আকামত দেয় তখন আমি ঢুকছি। আসলে আমার কাছে আমরা কয়েকজনে জানি যে মারামারি হবে, তাদেরকে থামায় রাখছি। মানে মারামারি? ওরা মারবে না, না, আজকে না, কি বল না, কি বুঝ এটা কি আচ্ছা। আগে ওরা আগে পরিকল্পনা করছে মারবে। এলাকাবাসী জানে? হ্যাঁ, ওদেরকে বুঝায় রাখছি। আমার বাপে এখন মারবে। আমি জুমা 2 রাকাত পড়িয়া মসজিদে বাইরে আসছি, সুন্নত পড়ি না, কিন্তু তার আগে ওরা বাইরে মনে করেন মারামারি আর যে সেলিমের ছোট ভাইটা বাইরে এসে মসজিদের জাহাঙ্গীর। বাউন্ডারি গেট দিয়া ওখানে তারা মারামারি শুরু করে দিয়েছে। আমি কিন্তু মাঠে পরে আসলাম, সেলিমটা আমরা দেখি নাই, কিন্তু যখন আকবর আসছে, আকবরের হাতে একটা লাঠি ছিল, আকবর যখন সেলিমটা বাড়ি দিছে আমি ওটা দেখে আমি মনে করেন আমি নিজে তখন আমি ওদেরকে থামাইতেছি। মানে এই মারামারির নেতৃত্বটা কি মসজিদ থেকে হয়েছে? না না না, মসজিদের বাইরে আমি আমার কথাটা বুঝেন। আজকে জুমার নামাজ পড়তে গেছে, জুমার নামাজের পরে নামাজ পড়ে বের হয়ে তো মারামারির সূত্রটা শুরু কিন্তু হয়েছে। ওরা আগে বলছে আজকে মারবো, কিন্তু বুঝাইছি মারিস না, কোনো মারামারির দরকার নেই। ওদেরকে বুঝাইছি যে মারামারি কোনো প্রয়োজন নেই, যেহেতু আচ্ছা আপনি একটু বলতে চাইছিলেন, একটু বলুন। ওরা আরেকজনের আপনার মা কিভাবে আহত হয়েছে? আমার মা রে আকবরে ইট মেলা দিছে। আপনার মা সেখানে গেছে কেন? আমার মা ওই যে পোলাবানের লগে বাসুরের ছেলে, আমার বাসুরের ছেলে তো দোয়ে যায়, সেলিমবারে তত যায়, এর আমার মারে ইট মেলা দিয়া নাক মুখ হলে আমরা আছি বাসায়। আপনার আম্মা কই? আছে বাসায় আনছে, এই মাত্র হাসপাতাল কেন হাসপাতাল থেকে আনছেন? আলিপুর। সেলিমের তাহলে প্রত্যক্ষদর্শী আর কেউ আছেন ইমন ভাই ছাড়া? আমি ঘটনার স্পটে ছিলেন, ইমন ভাই ছাড়া আর কেউ আছে? ঘরটা দেখছে? ঘটনা দেখছে সরাসরি এরকম? একটু আসেন। তখন মসজিদে বাইরে ছিলি? কিসে নবীর ভাই বলেন তো দেখি। আপনি কি ছিলেন? আপনি যতটুকু দেখছেন এটা বলেন। আচ্ছা ইমন ভাই, আচ্ছা কি দেখছিলেন আপনি বলেন তো একটু? আমি আর আমার আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলমগীর। আচ্ছা আপনাদের বাড়ি কোনটা? এটাই? আমার এটা আমার বড় ভাইরে হত্যা করছে। ও আপনি সেলিম ভাই ছোট ভাই? ভাই ভাই আচ্ছা কি দেখছেন? এবং আমরা যখন নামাজ পড়ে বাড়িতে আসি, নামাজ শেষ মুনাজাত দিয়েছে, বাড়িতে আসি, বাইরের পরে ওরা আমাদেরকে সামনে থেকে ধরে, আমরা বাইরের সময় আমরা সামনে ধরে আটকে, শাকিল আমার ছোট ভাই শাকিল আর আমারে একসাথে মারধর করছে। করার পরে সবাই মিলে ধরছে, ধরে ওরা লাঠি ছড়া নিয়ে আগে রেডি করে রাখার পরে আমাদের গায়ে আক্রমণ করছে। আমার পিঠে আমার ভাই সেলিম তো আমার আপন ভাই। হ্যাঁ আমার সেলিম আমার আপন ভাই।
আপন বড় ভাই। তারপর পরে আমাদের সবাইকে লাঠি ছোড়া নিয়ে আসছে, আকাশ থেকে লাঠি ছোড়া ভাগ করে রাখছে। রাখার পরে আমাদের প্ল্যান, আমাদের নামাজ পড়তে গেছি, আমরা নামাজ পড়তে গেছি, আমাদের উদ্দেশ্য নামাজ পড়া। আমি তো সামনে আকবরের মাসুদি দেখছি ভাই দিছে, আমি তো ছিলাম, আমি আর মারামারির ভিতরে ওরা এর পাকে একবার দাম করে দিছে। আমার ভাই দাঁড়াইছে, আমার ভাই আমরা বুঝতে আমার ভাই নামাজ পড়তে ডরে, কইছে ওরা মারামারি করবে। আমার বড় ভাই কইছে তোরা যা, আমরা ওদেরকে মিলে দিয়েছি, তোরা মারবো না। আমরা বলছি যে বৈশাখ মারবো না আমাদেরকে। নামাজ যায় বাড়ির সামনে মসজিদ, নামাজে আসবি না কেন? আমরা আছি, কিন্তু ওরা যে পরিকল্পনা করে আসবে আসলে আমরা জানতে পারি না। দর্শক শুনলেন, এটা আচ্ছা, একটু আমার জানার বিষয় সেটা হচ্ছে আর কি মানে খেতে যেখানে ধান রোপণের কথা ছিল সেখানে কে ছিল? সেখানে ছিল এরকম আমি লাস্টে গেছি। হ্যাঁ, লাস্টে গেছি। আমি এই জিনিসটা জানতে চাই, মানে ধান রোপণ করার কে ছিল? জাহাঙ্গীর আর সেলিম, এছাড়া আর কেউ ছিল কিনা তৃতীয় পক্ষ? আমি ছিলাম, মানে আমরা পরে গেছি। পরে যায় কি দেখছেন আপনি? পরে যায় ওটা তো সমাধান হয়ে গেছে। এরপরে ওরা আজকে ধান রোপণের গল্পটা কি একটু? ধান রোপণের কথা হচ্ছে যে জাহাঙ্গীর বাইরে আমার ভাই জাহাঙ্গীরকে ধান রোকাইবে, আজিজের জমিতে ধান রোকাবে। পরের দিন সন্ধ্যাবেলা কইছে সকালে যা রোপণ করবে, রোপণ করতে গেছে। সকালে যাওয়ার পরে ওরা আজিজ অন্য লোক দিয়ে লোকাইবে, আমাদের ভাইদের লোকাবে না। তারপরে ভাই কি আসছে আর হের লোকের কোনো কথা দেবে না, মানে তর্কা থেকে হয়েছে। অন্য আর যারা 4জন পার্টনার ছিল, ওর পার্টনারের ওকে 4জন, ওর সাথে তর্কা থেকে হয়েছে। হওয়ার পরে তো আজিজ গেছে গা, আর ওর দোকানের মানুষ ছিল, মানুষ মিলে জিলে দিয়েছে, ওরা গেছে গা। যাওয়ার পরে আমার ভাই 4 ঘন্টা জমি লইছে, আমার ভাইয়ের শ্বশুর বাড়ির 4 ঘন্টা জমি নিছে, ওই রোপণ করবে। ওই রোপণের মাঠে গেছে, আরে আজিজ উল্টাপাল্টা কথা বলার কারণে আজিজের বড় ভাই, মেজু ভাই আর 4 ভাই মিল্লা, নাম বলো, স্যার নাম কি? সান মিয়া, এরপর তারা মিয়া, নুরু, এরপর আজিজ, এই 4 ভাই মিলে আমার বাইরে ওদিকে মোস্তাক দিয়া এরপর মারধর করছে, অনেক মারধর করছে। তোমার ভাই কোন? আমার ভাই জাহাঙ্গীরকে মারধর করার পরে আমরা গেছি, আমরা শূন্য গেছি যে আমার বাইরে নিয়ে আসছি পরে কইছে মাগরিবের পরে এটা মিস করে দিছে। দেওয়ার পর আমরা বুধবারে মাগরিবের পরে মিস করে দেওয়ার পরে আমরা চলে আসছি বাড়ি। কারা মিলাই দিছে? মিলাই দিছে এলাকার মানুষ। আচ্ছা, এলাকার মানুষ মিলাই দেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা নিছে? মানে মিলাই দেওয়ার পর আমরা চলে আসছি। কি বলছে মিলাই দেওয়ার ক্ষেত্রে? কি বলছে? ওরা মারে না, ওরা রক্তের বন্ধ হয় দিব। হ্যাঁ, ওরা রক্তের বন্ধ হয় দিব। 4 ভাই, ওদের বাড়ি সবাই, A to Z সবাই। মানে ওরা এই বিচার মানে না? ওরা বিচার মানে না। ওরা চাইছিল কি? ওরা চাইছিল আমাদেরকে, আমরা যে আমার ভাইয়ে যে ওদের গায়ে ওদের খেতে রোপণ করতে দেয় না, গালাগালি করছে। এরপরে আমার বাইরে মারছে, আমরা লাঠি ছড়া নিয়ে গেছি। যার পরে আমাদেরকে সরাই দিছে, আমরা চলে আইছি। এরপরে ওরা বিচার মানে না, আমাদেরকে উল্টা মারছে। আপনাদের এই বিচারে কি ইউনিয়ন পরিষদের কেউ ছিল? না, মেম্বার? আমাদের এলাকার মানুষ ছিল, এলাকার। আপনারা তাৎক্ষণিক এই বিষয়টা থানায় কেন অবগত করলেন না? তারা কেন মিলাই জিলাই দিছে, যেহেতু আপনি রাত্রে এরপর যোগাযোগ করি না। যে সকালে আমাদেরকে মারবে, আমাদের কোনো না কানে নিউজ কোনো আসে না, আমাদের বাড়িতে কোনো নিউজ আসে না। ওরা ওদের পাশে, ওরা আমাদের যায়। আমরা নামাজ পড়তে গেছি, আমার ভাই যায় না, ভয়, আমার ভাইয়ের ভিতরে মন ভরতে ভয় ঢুকে আছে, যায় না। না যাওয়ার কারণে আমার ভাই, যেমন ওরা আমাদেরকে, আমরা মসজিদ থেকে সিঁড়িটা বাইরেছি, আমি আর আমার ছোট ভাই বাইরে আনার পরে ওরা আমাদেরকে নিয়ে ওরা ওদিকে নিয়ে যাবে। এই আমাদের মাছ দূর করতে আছে, মসজিদ থেকে ওদেরকে নিয়ে আমাদের মেরে ফেলবে। মানে মসজিদ থেকে তোমাদেরকে নিয়ে যাবে? হ্যাঁ, টেনে নিয়ে আসতেছে মসজিদ থেকে, মসজিদের বাইরে থেকে, মানে মসজিদের সামনে গেটের সামনে থেকে আমাদেরকে মারধর করতে আছে। মসজিদের এরিয়া সবটাই। তারপরে আমাদেরকে মারার প্রোগ্রাম ছিল ওদের। আমার 2 ভাই মিললে আমাদের মারছে, আমার ছোট ভাইরে আর আমারে প্রথম মারছে। মারতে আমরা সবাই লাগছে। পরে আমার বড় ভাই, আমার ভাইরা মানে শূন্য মসজিদ থেকে দৌড়ে আইছে, আমার ভাইদের কিলায় দৌড়ে আইছে। এরপরে ভাইদেরকে মারছে, আমার ভাইকে আর পিঠে দাগ আছে, অনেক দাগ আছে। এরপর আমার বড় ভাই শুয়ে ছিল, হ্যাঁ শুয়ে ছিল, দোকানের সামনে গেছে, যে খারাইছে। আর আমার বাইরে শেষ আকবর ওরা 5 জন মিলে, 5 জন ওরা মেন আছে, 5 জন। যে আমার বাইরে ফিরছে 5 জন, আকবর, আনিস, এরপর আছে জাহাঙ্গীর, এরপর রাশেদ, আর হচ্ছে রাব্বি। এই 5 মিলে আমার শুধু বাইরে মারছে, মাথায় বাড়ি মারছে, বাড়িতে শেষে নাই। তোমার নাম কি বলছিলা? আলমগীর। প্রিয় দর্শক শুনলেন, কথা বলছিলাম আমরা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার 11 নং পশ্চিম হাটিলা ইউনিয়নের গৌরেশ্বর কবিরাজ বাড়িতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি। এটি মূলত হচ্ছে
আমার ডান পাশে এটি সেলিমের ঘর, যিনি মারা গিয়েছেন। অর্থাৎ এই ঘটনায় কিন্তু আমরা যতটুকু বুঝলাম যে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এতদূর আসলেও এখানে সেলিমের কোনো সম্পৃক্ততা পায়নি। অর্থাৎ নিছক একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যার যে নির্মম বর্ণনা আমরা এতক্ষণ শুনেছি, সেটি সত্যিকারের অর্থে আমাদের শরীরে এক ধরনের শিহরণ জেগে উঠেছে। তো আমরা দেখেছি যে সেলিমের যে তিন কন্যা এক সন্তান, এবং তাদেরও আকুতি দেখেছি। তারা যেমনটি জানিয়েছিলেন যে আসলে তারা পরবর্তী দিনে যে তাদের রুটি রোজগারের যে আয়টা বা উপার্জনটা আসবে সেটা নিয়ে আসলে তারা সন্দিহান। আমরা আচ্ছা, আপনি কি শুনছেন বলেন তো ভাবি? আমি শুনছি কি আমার স্বামী মনে করেন না কিলাকিলি লাগছে আরে অন্যান্য চাকরি হচ্ছে না মসজিদ মাঠও চাকরি হচ্ছে আরে সেই ঘর ছিল, ঘর থেকে মেয়েটার এলো, মেয়ের আগে দিয়ে মেয়ের বাপটা দৌড় দিছে। আমি সুন্দর কিচ্ছি আমার বান্ধবী আর আমি বসাতে ছিলাম, তো আমি উঠে যাওয়ার সাথে সাথে কুলাই না তারে ধরতে দরজা খুললা বাহিরে গেছি গা, হিসিতে যায় দেশে রোডের মধ্যে শোয়ে আছে দোকানের সামনে, হ্যাঁ না দোকানের রক্ত না হয় মুহে মেয়ের একটা উন্নাব আছে, আমার জালের একটা উন্নাব আছে। এরপরে আমি হানি টোকাইতে এদিকে আইছি আর আমার হকান থেকে আবার হারা এইদিকে লয়ে গেছি গিয়া, আবার ওই দোকানের কাছে যে আবার তেল পানি নিয়ে মাথার দিছি, রক্তকাল যাইতে আছে বুঝছেন। আমার এই 3 মেয়ে ছেলে মেয়ে 6 ছেলে মেয়ে, আমি কি করবো? আমার অসহায় আমি সংসার। আপনি এখন কি চান? এটা কি চান? আমি এটার ফাঁসি চাই, বিচার চাই। আপনি এটার আইনগত বিচার চান? আচ্ছা, আমি স্বামীর পরিবর্তন আমি শেষ। আপনার হাজবেন্ড কি করতেন? আমার দিন মজুরি কাজ চলতো, আমার দৈনিক রুজি করে আইনে দিত, দৈনিক আমি খাইতাম। আপনাদের এই ঘর ছাড়া কি বাইরে কোনো সম্পদ আছে? না স্যার, আমার কোনো কিছু নেই। আমার এই ঘর। তাহলে এই যে আপনার এই সন্তানগুলো, আরো 3টা সন্তান, এই যে এদের পড়াশোনা, আপনাদের দৈনন্দিন খাবার দাবার, দৈনন্দিন যে ঔষধ, এগুলো কিভাবে আপনারা এখন যোগান দিবেন? আমি কিভাবে যোগান দিবেন? আমার 10 ভাই বন্ধুরা আছে, অগরফে ফেলে দিছে, ওরা কি করে? আপনার এই স্বামীর উপরে কি পুরো সংসারটা নির্ভর? আমার এই স্বামীর উপরে পুরো সংসারটা চলতো। আপনার ছেলে কি করে? আমার ছেলে যাই কাজ করে, এই টাইসের কাজ করে, হালকা পাতলা একবার এলে করতে পারে, আবার এলে করতে পারে, মাসে 8 দিনও করে না কাজ। আচ্ছা, আপনাদের এই ঘরটাও তো সবার সহযোগিতা সরকার দিয়েছে, এলাকার বাড়ির লোকেরাও সহযোগিতা করেছে, সবার সহযোগিতা হয়েছে। আচ্ছা, তুমি তো হচ্ছে তোমার বাবার দ্বিতীয় মেয়ে, তোমার বাবার এমন কিছু মনে আছে যে কারোর সাথে কোনো ধরনের? আমার বাপে কারোর সাথে ঝগড়া করতো না, আমার বাপে ঝগড়া দেখলে ঘরে আসতে পারতো, আমার বাপের ঝগড়া সহ্য হতো না, আমার বাপে একটু চিল্লাচিল্লি করলে মাথা ধরতো। কালকে রাত্রেবেলা তারা প্ল্যান করছে সব আমার বাপেরা মারবে সবাইটাকে, তারপরে আমার ছোট চাচিরা মারবে, তারপরে সবাই আস্তে আস্তে আমাদের ফ্যামিলি শূন্য কইরা দিব। তারপরে তারা আমার বাপের দেখা মাত্রে আমার বাপের মাথা বেয়ে 4-5 জনে বাড়ি দিছে। যেভাবে আমার বাপের বাড়িছে, আমার বাপের ডাইরেক্ট শুয়ে আমার কোলের ভিতরে পড়ে গেছে। তুমি খবর শুনে গেছো নাকি? আমি বাপের সবার চিল্লাচ্ছি শুনে বাপের সাথে গেছি, এদিকে আমার ঠেলা দেওয়ার পরে সামনে আগে দেখি বাপের কোলে নিয়ে আমার রক্ত বন্যা বসে দিছি আমার গায়ে। আমি বাপের রক্ত দিয়ে গোসল করছি, যারা আমার এই রক্ত দিয়ে গোসল করাইছে তাদের আমি ফাঁসি চাই, তা বিচার চাই। এটা দর্শক, বলছিলাম এই নির্মম গল্পের কথা। যদি এটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার 11 নং হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌরেশ্বর গ্রামের কবিরাজ বাড়ির ঘটনা। এই নির্মম ঘটনাটি ঘটেছে আজকে জুমার নামাজের পর। এখানে আমরা উভয় পক্ষের যে আলোচনা শুনেছি, সেই আলোচনার মধ্যে কিন্তু সেলিমের কোনো সম্পৃক্ততা কোথাও খুঁজে পাইনি। অর্থাৎ সেলিম একেবারেই নিরীহ একজন মানুষ ছিল। দুই পক্ষের গোলযোগের মধ্যেই কিন্তু সেলিমের প্রাণহানির ঘটনা ঘটেছে, এবং এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা কথা বলবো কয়েকজনের সাথে। কি হয় সেলিম? বাসুর। সেলিম কি কারোর সাথে এরকম ঝগড়া করতে আগে? সারা গ্রামবাসী সবাই মারামারি লাগে না স্যার। সে এক বেলা আনলে আজকে চাউল আনলে আজকে ভাত খাটাইলে উপোস থাকে, তাদের এই বাচ্চাটি কত উপোস থাকে, একাত্তর চাউল দিলে ভাত খায়। এলাকা তো বদিলে মুড়িয়ে নাই, সব মিশিয়ে কাজ করে, তাদের বদিলেও পাওয়া যায় না। যায় কুদুর টুকটাক করে বাচ্চাগুলো চাউল দেওয়া নেওয়া নাই, তাদেরকে কে খাওয়াইলো?
তাদের পিছে খাওয়ানোর মতো কোনো লোকে নাই। আপনার কি হয় সেলিম? আমার বাসুর। ও আপনার ভাসুর। আমরা সবাই দিন মজুর সারে আমরা এই কুটুকু জায়গা আমরা নয় ভাই, আমরা একটা পাকের ঘরে জাগো আপনার পাবো কি না। নাম? শিরিন আক্তার। শিরিন আক্তার। প্রিয় দর্শক শুনলেন যে সেলিমের ছোট ভাইয়ের স্ত্রী শিরিন আক্তার, তিনি বললেন যে এখন আসলে কাজকর্ম নেই, তারা দিন এনে দিন খায়, তারপর যখন কাজ কাম থাকে না এলাকাবাসী সাহায্য সহযোগিতা তারা খেয়ে চলে। সেখানে কারাম্মা আমার মালিকে গালায় গরিবের ঘর দিতে রে, আমার পুত্র লয়া তিনটা নাতি বাড়িতেও নাই, নাতি বাড়িতে নাই রে, গেছে শ্বশুর বাড়িতে। ওই আমার বাবায় ডরে মসজিদ যায় না রে, আমার বাবায় ডরে ও তুই কুল বাকুল হই না, মসজিদে দাঁড়ে গেছে ভাইয়ে ঘরে খিলাই রে। ভাইরা কচি বাবা তোমরা যাইও না, আমারে তোমার ঘরে খিলাইব বাবা যাইও না। মা গো আল্লাহর ঘর কিছু না গো মা, আল্লাহর ঘর কোনো কিছু কত না, কিছু কত না মা গো। সেলিম আপনার কত নম্বর ছেলে? আমার বড় ছেলে বাবা রে। আপনার কয় ছেলে? আল্লাহ দান জি নাই, ও উতরা রতা নে রেখায় জায়গা নাই, সম্পদ নাই, তো উতরা রতা নে রেখা শাশুড়। আমার বাবা ঘরে কেন লয়ে খায়, আমার না নাতি তিনটা না চারটা, তিনটা নাতি আর একটা নাতির গুয়া কেন খাইয়া। আমার দুয়ার বাবা রে, আমার কই যাচ্ছে দেখা দিতে রে। আচ্ছা খালা, আপনি কি চান? আপনার এই সন্তান, আপনার সন্তান তো এই ঘটনার সাথে সম্পৃক্ত না। বাবা আমার আল্লাহ তাআলা তোমরা তারা কেউ নাই রে, আমার বাবা। তাহলে আপনারা আইনগত বিচার চান, তাই তো? আমার বাবার আপনারা কি চান? কি চান সবাই? আচ্ছা ওই যে তোমার মা কই? দিতে গেলে নেক্সট টাইম নিয়ে আসেন না। প্রিয় দর্শক, কথা বলছিলাম প্রিয় চাঁদপুর থেকে। আপনারা এতক্ষণ যা দেখছিলেন এটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার 11 নং পশ্চিম হাতিলা ইউনিয়নের গৌরেশ্বর কবিরাজ বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনাটির যদি একটু গল্প জানি, এটি মূলত হচ্ছে দান রোপণ নিয়ে বুধবারে দুটি পক্ষের মধ্যে হাসি মশকরা হয়, অর্থাৎ হাসি তামাশা হয়। সেই তামাশার ঘটনাকে কেন্দ্র করে সেটি বুধবার রাতে, বৃহস্পতিবার রাতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এটি সমঝোতা করা হয়। কিন্তু একটি পক্ষ এই বিচারটিকে না মেনে তারা এটি নির্মম বিচার বা এটির পরিণতি চেয়েছিলেন একেবারে ভিন্ন কৌশলে। এবং বৃহস্পতিবার রাতের ঘটনাটি পাড়ি দেয় শুক্রবার, অর্থাৎ জুমার নামাজের পরেই আবার সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যেই কিন্তু শোরগোল লাগে। এবং সেই শোরগোলে মূলত হচ্ছে সেলিম ছুটে গিয়ে সেখানে দেখতে গিয়েছিলেন আসলে কি হয়েছিল, এবং সেই ঘটনা শোনার আগেই রাতেই পাঠার বলি শিকার হতে হলো। দর্শক, কথা বলছিলাম চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা এবং পশ্চিম হাতিলা ইউনিয়নের গৌরেশ্বর কবিরাজ বাড়ির ঘটনা। এবং আপনারা দেখছেন ক্যামেরার সামনে সেলিম একজন অটো চালক ছিলেন, দিন এনে দিন চলতো তার পরিবারে, তার সন্তানদের আহাজারি আমরা দেখছি, তার মায়ের আহাজারি দেখছি, সেলিমের স্ত্রীর আহাজারির কথা আমরা শুনেছি। সেলিম যে গর্তটিতে থাকেন সেটিও অন্যের দয়ায়, অন্যের দানে কিন্তু সেলিমের সেই গর্তে স্থাপন করা হয়েছে। এটা কি বলে?
আকবর, সামিয়া, সাব্বির, রাব্বি, আনিস, তবে এই ঘটনায় যে এলাকায় শোকের এক ছায়া নেমে এসেছে, স্তব্ধ হয়েছে পুরো বাড়ির জনবসতি, আমরা সেটি লক্ষ্য করছি। পুরো বাড়িরই যে নারী পুরুষ আবার বৃদ্ধা বনিতা বয়োবৃদ্ধরাও কিন্তু বাড়ির সামনে উঠোনে এসে সমবেত হয়েছেন এবং শোক জানাচ্ছেন, স্তব্ধ হয়েছেন। সেলিমের এই মৃত্যুকে তারা মেনে নিতে পারছেন না। আমরা যেটি আপনাদেরকে দেখানোর জন্য চেয়েছিলাম, এটি হচ্ছে সেলিমের বসতঘর। এই ঘরটিতেই মূলত হচ্ছে সেলিম বসবাস করতেন এবং এই ঘরটিও কিন্তু অন্যের দানে এবং সরকারি অনুদানেই কিন্তু ঘরটি নির্মাণ করা হয়েছে এবং এই ঘটনায় পুরোপুরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, তিনি এখানে রয়েছেন। অনেক মানুষ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চাচা, আপনি এরকম ঘটনা কি আর দেখেছেন আপনার গ্রামে বা আপনার বাড়িতে? আমি বাইরে ছিলাম না। না, এরকম এমন ঘটনা আপনার জন্মের পরে আর দেখেছেন? মানে মসজিদ থেকে টেনে এনে হত্যা করে এমন জীবনে শুনছেন? এমনি লাগি যায় মানুষের লোক, তারা আমি 3টা কি 4টা বাড়ি, আমি আর মুখ বেড়ে দোষী কিল্লে, আমি আর দোষী আমার পিঠ বেড়ে, আমরা বাপেরে দোষী রে কাম করে মাসরে গো। মানে তোমার বাপে দেওয়া না পড়ে গেছে, তখন আমি দৌড়ছি আর আমার 2-3টা বাড়ি। এই যে আমার জামাই রক্ত, সামনে পিছে রক্ত, এই যে সামনে পিছে রক্ত, আমার রক্ত, বাপের রক্ত আমার পুরো শরীরে লাগিয়ে গেছে। তো দেখানো যাবে না। আমরা এটা বিচার চাই, আমরা দেখছি সেলিমের মায়ের কিছুক্ষণ পর পরে কিন্তু হাজারি তিনি শোকে স্তব্ধ হয়ে আছেন। কিছুক্ষণ পর পরেই কিন্তু সেলিমের বিভিন্ন স্মরণীয় কথাগুলো তিনি বলে বলে বিলাপ করছেন। তিনার 9 ছেলের মধ্যে সেলিম হচ্ছে সবার বড় না, 9 ছেলের মধ্যে সেলিম হচ্ছে সবার বড় এবং সেলিমের যে ঘরটি আমরা দেখাচ্ছি, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম অন্যের দানে সেলিমের এই ঘরটি কিন্তু গড়ে উঠেছে এবং এখানে কিন্তু সরকারি অনুদানও রয়েছে এবং সেলিম কিন্তু একজন অটো চালক, নিয়মিত অর্থাৎ গাড়ি নিয়ে বের হলেই মূলত হচ্ছে তার রুটি রোজগারের ব্যবস্থা হতো। এখন এই যে সেলিম আসলে দুই পক্ষের কোনো পক্ষের সাথেই সম্পৃক্ত নয়, তিনি মূলত হচ্ছে কৌতূহল বশত সেখানে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনিও পাঠার বলির শিকার হয়েছেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমরা দেখেছি ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম এই ঘটনাস্থলে এসেছেন, তারা অনুসন্ধান করছেন, বিষয়টি অবজার্ভ করছেন। এখানে কয়েকজন জানতে চেয়েছিলেন যে এখানে যে বিপক্ষ গ্রুপ রয়েছে তাদের বিষয়ে, তাদের বক্তব্যের বিষয়ে তারা জানানোর কথা বলেছিলেন। আসলে কি হয়েছে এখানে আসলে তাদের বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি, যেহেতু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পর থেকেই আসলে ওই পক্ষটি পলাতক রয়েছে। তাদের বাড়িতে আসলে কেউ না থাকার কারণে তাদের বক্তব্য বা এই বিষয়ে তাদের সাথে যোগাযোগ করাই সম্ভব হয়নি। যেহেতু মৃত্যুর মতো একটি ঘটনা ঘটেছে, এই ঘটনা আসলে তারা থাকারও কথা না। এবং আমরা যেটি সবচেয়ে নির্মম ঘটনা সেটি হচ্ছে আজকে আপনারা জানেন গরিবের হজের দিন অর্থাৎ জুমার দিন, এই জুমার নামাজের পরপরে এরকম একটি পৈশাচিক ঘটনা ঘটবে এটি আসলে এলাকার মানুষ কখনো কল্পনাও করতে পারেনি বা ভাবতেও পারেনি।
স্বাধীনতার পর এই এলাকার মধ্যে এরকম ঘটনা এটিই প্রথম, এবং এইরকম পৈশাচিক এবং মর্মান্তিক ঘটনায় তারা নিন্দা জানানোর ভাষাও হারিয়ে ফেলেছে। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানকার যে গ্রামবাসী, গ্রামের বিভিন্ন গ্রামের দলমত নির্বিশেষে এখানকার নারী পুরুষ, বয়োবৃদ্ধ এবং শিশু কিশোররাও কিন্তু এই ঘটনাস্থলে ছুটে এসেছেন একটু সান্ত্বনা দেওয়ার জন্য সেলিমের পরিবারকে। আমরা দেখেছি সেলিমের মেয়ে, সেলিমের সন্তান, সেলিমের স্ত্রীর কান্নার হাজারি, পাশাপাশি আমরা দেখছি কিছুক্ষণ পরপরেই কিন্তু বিলাপ করছেন এবং বিভিন্ন স্মৃতি কথাগুলো নিয়ে তার মাও কিন্তু বিলাপ করে যাচ্ছেন একের পর। আমরা দেখছি তার ভাবি, তার ভাইয়ের স্ত্রী, তিনিও কিন্তু অজরে কাঁদছেন, তার মেয়েও কাঁদছেন এবং প্রতিবেশীরাও কাঁদছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা জুগিয়ে যাচ্ছেন। হয়তো এই সান্ত্বনা অল্প কিছু কয়েকদিন এবং সেই সান্ত্বনা একদিন শেষ হয়ে যাবে, তারপরে আবার নতুন করে তারা বাঁচতে শুরু করবে। হয়তো একদিন এই স্মৃতি, এই ঘটনা ভুলে যাবে এলাকার মানুষ, কিন্তু দিনের পর দিন যতদিন তারা বেঁচে থাকবে সেলিমের পরিবার এই মর্মান্তিক ঘটনাটি তাদের হৃদয়ে গেঁথে বেঁচে থাকতে হবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সরাসরি প্রিয় চাঁদপুর থেকে, আপনাদের প্রিয় ফেজ প্রিয় চাঁদপুর থেকে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার 11 নং পশ্চিম হাটিলা ইউনিয়নের গৌরেশ্বর কবিরাজ বাড়ির যে ধান রোপণ নিয়ে হাসি তামাশার ছলে কৌতূহলবশত বা কৌতূহল মিটাতে গিয়ে সেলিম যে পাঠার বলির শিকার হলো, মর্মান্তিক যে মৃত্যু হলো সেই সেলিমের বাড়ির ঘরের সামনে থেকে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছিলাম, দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এইরকম কোনো ঘটনা ঘটার আগেই আপনারা সংশ্লিষ্ট যে যুব সমাজ আছেন, কিশোররা রয়েছেন, বয়োবৃদ্ধরা রয়েছেন, তারা আপনাদের আবেগ, আপনাদের ইগো বাদ দিয়ে আসলে সহমর্মিতার হাত বাড়ি দিয়ে তাদের পাশে থাকবেন, প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর অবশ্যই অবশ্যই সেলিমের এই নিরীহ মানুষটির, নিরীহ এই দিনমজুর মানুষটির মর্মান্তিক মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি আমি নিজেও দাবি করছি।